সুধার জীবনের সমস্ত ঘটনা শুনে তেজের চোখে জল চলে এলো। সম্পূর্ণটা জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আজকের পর্বে আপনারা দেখতে পাবেন তেজ খুব জোরে গাড়ি চালায় আর সুধা খুব ভয় পেয়ে যায়। তারপর সুধা হঠাৎ দেখে তেজ গাড়িতে নেই। তারপর সুধা গাড়ি থেকে নামে আর তেজ নিজের গাড়ির মধ্যেই নিজে ঘুষি মারতে থাকে। তখন সুধা বলে, আপনি কি করছেন মিস্টার বসু মল্লিক? তখন তেজ বলে, আমি নিজের কাছে নিজে খুব ছোট হয়ে গেছি। আমি এতটা ছোট হয়ে গেছি যে ঠাম্মির সামনে দাঁড়ানোর ক্ষমতাটুকু আমার নেই। নিজের বাড়িতেই নিজের দম বন্ধ লাগছিল। মনে হচ্ছিল আমি ঠাম্মির সামনে দাঁড়িয়ে কোনোদিনও কথা বলতে পারবো না, কারণ এই তেজ বসু মল্লিক নিজেই নিজের ঠাম্মিকে আজকে ঠকিয়েছে। আমি কোনোদিনও ভাবতে পারিনি যে আমি ঠাম্মিকে ঠকাবো। আজ আমি ঠাম্মিকে মিথ্যে কথা বললাম। আপনার মিথ্যের জালে জড়িয়ে একের পর এক মিথ্যে কথা আমি বলতেই থাকি। একটা মিথ্যে ঢাকার জন্য আরেকটা মিথ্যে, আরেকটা মিথ্যে ঢাকার জন্য আরেকটা মিথ্যে। এইভাবে মিথ্যে কথা বলতে থাকলে আমি সত্যি কথা বলতেই ভুলে যাব। আপনি কেন করলেন সুধা এরকম? আজকে আপনাকে বলতেই হবে। তখন সুধা বলে, আপনি আমার সাথে চলুন, আজকে সব প্রশ্নের উত্তর দেব আপনাকে। তারপর সুধা তেজকে নিজের বাড়িতে নিয়ে আসে আর তেজ বলে, আপনি এখানে কেন নিয়ে এলেন আমাকে? তখন সুধা বলে, আপনার সব প্রশ্নের উত্তর এখানেই আছে। আজকে শুধু আমি নয়, এই বাড়িটাও আপনাকে সব প্রশ্নের উত্তর দেবে। যেই বাড়িটা আপনার দয়াতে আমরা ফিরে পেয়েছি। আপনার দয়াতেই আমার পরিবারের মাথার উপরে একটা ছাদ আছে। আর জানেন তো মিস্টার বসু মল্লিক, এই বাড়ির প্রত্যেকটা ইট আমার দাদু, আমার বাবা, আমার জেঠু রক্ত জল করা পরিশ্রমের টাকায়। এই বাড়িতে ঢোকার সময় একটা বন্ধ ঘর দেখেছেন? সেই ঘরের মধ্যেই আমার বাবা প্রথম ডেকোরেটরে কাজ শুরু করেছিল। আর যখন বাবার কাছে কোনো অর্ডার আসতো তখন আমরা সবাই মিলে এখানে বসে বাবাকে হেল্প করতাম। আর আমাদের এই উঠোন কত মজার, কত আনন্দের, কত ভালোবাসার সাক্ষী। তারপর সুধা তেজকে নিয়ে গিয়ে তার বাবা ডেকোরেটরের সমস্ত জিনিস দেখাতে থাকে। তারপর সুধা তেজকে বলে, আরও একটা জিনিস দেখবেন আপনি? তারপর সুধা তার বাবার ব্যবসার নেম প্লেটটা দেখাতে থাকে, সুধা ম্যারেজ ব্যুরো। তখন সুধা বলে, এই ব্যবসাটা ছিল আমার বাবার খুব বড় সাধের। এখান থেকেই বাবা কত ভালোবাসার মানুষদেরকে এক করতেন। আমি আমার বাবাকে ব্যবসায় সাহায্য করতে চেয়েছিলাম আর বাবা নিজের ব্যবসার নাম আমার নামে রেখেছিল। অন্যদিকে সুধার ঠাম্মি ঝিনুককে ফোন করে আর বলে, সবাই বউ ভাতে গেল কিন্তু তুই গেলি না। তুই তোর দিদির সাথে দেখা করতে গেলি কেন? ওইদিকে সব কিছু ঠিক আছে তো? আমার সুধাকে নিয়ে খুব চিন্তা হচ্ছে। মেয়েটা সারা জীবন আমাদের জন্য অনেক করেছে কিন্তু ও একটু শান্তি পেল না। তখন ঝিনুক বলে, তুমি একদম চিন্তা করো না, দিদি খুব ভালো আছে আর জামাইবাবুও তো খুব ভালো মানুষ। আমি বিয়ে বাড়িতে গেলে সবাই জিজ্ঞাসা করে তুই কবে বিয়ে করবি, তোর বিয়েতে কবে খাবো। ওই জন্যই আমি বিয়ে বাড়িতে না গিয়ে দিদির কাছে এসেছি। তুমি ঘুমিয়ে পড়ো ঠাম্মি। এই বলে ঝিনুক ফোন রেখে দেয়। অন্যদিকে সুধা বলে, আমার বাবার স্বপ্ন ছিল আমি লেখাপড়া করে বাবার পাশে দাঁড়াবো, বাবার ব্যবসাকে অনেক বড় করে তুলবো, ওই যেমন ইমন হালদার ম্যাডাম করে তেমন। কিন্তু স্বপ্নই রয়ে গেল। বাবা হঠাৎ মারা গেল। তখন ঝিনুক 5 বছরের আর মা জেঠু সংসারে বোঝা হতে চাইনি। তাই জন্য আমি খুব মন দিয়ে লেখাপড়া করতে শুরু করলাম। কিন্তু আমি লেখাপড়া ছেড়ে দিয়ে, আমার স্বপ্ন ছেড়ে দিয়ে আমি প্রথম বিয়েটা করতে চাইনি। আপনি বিশ্বাস করুন, আমাদের মতন গরিব পরিবারে একটা পেট কমা মানে অনেক বড় ব্যাপার, অনেকগুলো টাকার সাশ্রয়। তাই ভেবেই জেঠু জেঠি আমাকে জোর করে বিয়ে দিয়ে দেয়। কিন্তু দেখুন, যেই বাড়িটা আমাদের শেষ সম্বল সেই বাড়িটাকেই আমাদের ভুল বিয়ের মাসুল দিতে হলো। সুধার মুখে এইসব কথা শুনে তেজের চোখে জল চলে আসে। তারপর সুধা বলে, যেদিন এই বাড়িটা মর্গেজে রাখা হয় সেদিনই আমি প্রতিজ্ঞা করেছিলাম এই বাড়িটাকে আমি ঠিক ছাড়াবো আর আমার পরিবারের পাশেও দাঁড়াবো, আমার বাবার স্বপ্ন পূরণ করব। তারপর সুধা তেজের হাতে একটা সার্টিফিকেট দিয়ে বলে, দেখুন আমি ইভেন্ট ম্যানেজমেন্টের কোর্সও করেছিলাম। এটা শুধু আমার শখ না, আমার স্বপ্ন, আমার প্রয়োজন। তখন তেজ বলে, তাহলে আপনি আপনার স্বপ্নের পথে না হেঁটে দ্বিতীয়বার বিয়ে করলেন কেন? তখন সুধা বলে, আমার বোনদের কথা ভেবে। আমি ডিভোর্সি জেনে আমার বোনদেরকে কেউ বিয়ে করতে রাজি হচ্ছিল না। কিন্তু বিশ্বাস করুন, আমি আমার অতীত না লুকিয়ে এই বিয়েটা করতে চেয়েছিলাম। আমি ভেবেছিলাম যে আমার জীবনসাথী হয়ে আসবে সে অন্তত আমাকে বুঝবে, সব সময় আমার পাশে থাকবে। কিন্তু তা হলো না। আমার পরিবার আমার অতীতের কথা লুকিয়ে আপনার সাথে আমাকে বিয়ে দিল। প্রথমবার পণ দিতে না পেরে আর দ্বিতীয়বার একটা মিথ্যের বোঝা মাথায় নিয়ে ভালোবাসাহীন, সম্মানহীন একটা জীবনের মধ্যে আমি জড়িয়ে পড়লাম। অন্যদিকে ঝিনুক বলে, আমাদেরকেই কিছু একটা করতে হবে সমুদ্র। দিদি জামাইবাবু একে অপরকে খুব ভালোবাসে কিন্তু ওদের মধ্যে ভুল বোঝাবুঝির জন্য ওদের জীবনটা শেষ হয়ে যাচ্ছে। আমাদেরকেই কিছু একটা করতে হবে। অন্যদিকে দোয়েল দেখে রাস্তার মধ্যে সমুদ্র আর ঝিনুক দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে আর দোয়েল লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে। অন্যদিকে সুধা বলে, হ্যাঁ জানি এটা আমার পরিবারের অপরাধ, কিন্তু আমার অপরাধটা কোথায়? ওদের মাথার উপরে ছাদটাকে আমি বাঁচাতে চেয়েছি।
আমার অপরাধটা কোথায়? আমি শুধু মেয়ে বলে? আমি তো সব সময় সৎ পথেই কাজ করতে চেয়েছি, এমনকি আমি ঠাম্মিকে আজকে সত্যি কথাটাও বলে দিতাম। তখন তেজ বলে, কী লাভ হতো? ঠাম্মির বিশ্বাস ভেঙে আপনার কী লাভ হতো বলুন? তাছাড়া এই বাড়ির টাকা তো আমি শোধ করে দিয়েছি, তাও আপনি বাইরে বেরিয়ে কাজ করতে চাইছেন কেন? তখন সুধা বলে, আত্মসম্মানের জন্য। আমাদের বেশি টাকা না থাকতে পারে, কিন্তু আত্মসম্মান আছে। তখন তেজ বলে, আমি কি এই বাড়ির কেউ না? আমি কি টাকা শোধ করতে পারি না? ওই বাড়িটা যেমন আপনার, এই বাড়িটাও তো আমার। তখন সুধা বলে, আপনার মতন আদর্শ জামাই সব পরিবারই চায়, কিন্তু তার কাছে ঋণী হয়ে থাকতে চায় না। আপনার কাছে ঋণ সবাইকে কুড়ে কুড়ে খাচ্ছে। তাছাড়া মেয়ে হিসেবে এই ঋণ তো আমারই শোধ করা উচিত। আমরা দুই বোন যদি মার পাশে না দাঁড়াই, তাহলে কে দাঁড়াবে বলুন তো? বাবা মারা যাওয়ার পর জেঠু এই এত বড় সংসার নিজের হাতে সামলেছে, আর আমরা বড় হয়ে যাওয়ার পর কি আমাদের কোনো কর্তব্য নেই, কোনো দায়িত্ব নেই? তাছাড়া বিয়ের পর আমার পরিবারের ওপর আঙুল উঠেছে, জানি আমার পরিবারেরই ভুল, তাই আপনার থেকে টাকা নিয়ে আমার পরিবারকে আমি ছোট হতে দিতে পারি না। তখন তেজ বলে, আপনি কি ভেবেছেন সারা রাত জেগে মিষ্টি তত্ত্ব বানিয়ে কি 30 লাখ টাকা শোধ করা সম্ভব? তখন সুধা বলে, সেভাবে সম্ভব করতে না পারলেও এই বাড়ি তো আপনার নামে লিখে দিতে পারি। ডিভোর্সের পর জেঠু এই বাড়ি আমার নামে লিখে দিয়েছিল, যাতে এই বাড়িটাকে আমি ঋণমুক্ত করতে পারি। আজ এই বাড়ি আমি আপনার নামে লিখে দিলাম। তারপর সুধা একটা কাগজে সই করে তেজকে বলে, এই বাড়ি আজকে আমি আপনার নামে লিখে দিলাম। যেই দিন আমি টাকা শোধ করে এই বাড়ি ফিরিয়ে নিতে পারবো সেই দিন নেব, না হলে নেব না।